হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরকে ক্লাসরুম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 চ্যাপ্টার 6, চ্যাপ্টার নাম জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। আর প্রথম টপিক জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশের প্রথম টপিক হচ্ছে জাতীয় কংগ্রেসের আগে জাতীয়তাবাদী সমাজ সমিতি। প্রথমে আমরা এই যে চ্যাপ্টার নাম জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এটা একটু বিশ্লেষণ করব, তাহলে আমরা একটু বুঝতে পারব। জাতীয়তাবাদের যে প্রাথমিক বিকাশ, প্রথমেই এই জাতি কি সেটা আমরা একটু জেনে নিই। আসলে জাতি কোনো মুসলমান জাতি বা হিন্দু জাতি নয়। জাতি হচ্ছে কোনো রাষ্ট্র বা দেশের সকল জনগণের ঐক্যবদ্ধ রূপ হচ্ছে জাতি। আমরা অনেকেই বলে থাকি যে মুসলমান জাতি বা হিন্দু জাতি, আদতে কিন্তু সেটা নয়। আদতে সেটাই যেটা হচ্ছে সকল জনগণের ঐক্যবদ্ধ রূপ একটা দেশের। সেই দেশের বিভিন্ন সম্প্রদায় থাকতে পারে, বিভিন্ন ধর্ম থাকতে পারে, কিন্তু সেই সকল জনগণের ঐক্যবদ্ধ রূপই হচ্ছে কি জাতি। আমরা একটাই জাতি হচ্ছে কি, আমরা যে ভারতের মধ্যে আছি সেখানে বিভিন্ন মুসলিম জাতি আছে, বিভিন্ন অন্য সম্প্রদায় আছে, তারা সবাই কি বলবে, তাদের জাতি যদি তারা জিজ্ঞাসা করে তারা বলবে আমরা ভারতীয়। তো জাতি থেকে জাতীয়তা নামটা এসেছে। জাতীয়তাবাদ মানে কি, যদি কোনো দেশ বা রাষ্ট্র কোনো সংকটের সম্মুখীন হয়, সেই সংকটকে দূরীভূত করার যে মনোভাব, বা দেশের সংস্কৃতি বা ঐতিহ্যকে উন্নতি করা বা এগিয়ে নিয়ে যাওয়ার যে মনোভাব, তাকেই বলা হয় জাতীয়তাবাদ। বা দেশকে ভালোবাসা বা দেশকে ভালোবাসার মনোভাব, তাকেই বলা হয় জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ কিভাবে ঘটলো সেটা আমরা একে একে জেনে নেব। দেখো, জাতীয় কংগ্রেসের যে জাতীয় সভা সমিতি, সেই সভা সমিতিগুলো কেন গড়ে উঠলো সেটা আমরা একটু দেখব। প্রথমেই আমরা জানি 1757 পলাশী যুদ্ধ হয়েছিল এবং সেখানে সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল। তখন থেকেই ভারত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছিল, বা ভারত মাতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গিয়েছিল। তখন খুব পলাশীর যুদ্ধে তেমনভাবে ভারত পরাধীন না হলেও বক্সারের যুদ্ধে 1764 সালে বক্সারের যুদ্ধে কিন্তু বিপুলভাবে পরাজিত হয়েছিল, বা ব্যাপকভাবে পরাজিত হয়েছিল হচ্ছে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট। তো তারপরেই মুঘল সম্রাট তিনজনে যখন পরাজিত হলো, তখন দ্বিতীয় এলাহাবাদের সন্ধির দ্বারা 1765 দেওয়ানি লাভ করেছিল ব্রিটিশ সরকার। এবং সেই ব্রিটিশ সরকার যখন দেওয়ানি লাভ করেছিল, বাংলা, বিহার, উড়িষ্যায় যখন জমিদার দেওয়ান হিসেবে দেওয়ানির অধিকার পেয়েছিল, রাজস্ব তারা আদায় করবে এই অধিকার যখন পেয়েছিল, তখন থেকেই ভারত কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল, বা ভারত একেবারে পরাধীন হয়ে গিয়েছে। তারপর থেকেই বিভিন্ন অত্যাচার আমরা দেখতে পাই ভারতীয়দের উপর হয়েছে। কোথাও রেল লাইন তৈরি করতে ভারতীয়দের বাধ্য, কোথাও নীল চাষ করতে বাধ্য, কোথাও বর্বরতা, বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল এই ভারতীয়দের। তারপর যখন 19 শতকে যখন কিছু ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলো, তারা তখন বুঝতে পারলো যে তাদের উপর ঠিক কীরকম অত্যাচার হচ্ছে। তাদের উপর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কোথাও আবার ধর্মীয়ভাবেও কী হয়েছে, অত্যাচার কিন্তু তারা সম্মুখীন হয়েছিল। এইভাবে একদম সার্বিকভাবে করাল থাবা গাড়তে বসেছিল ভারতবর্ষের বুকে ব্রিটিশ সরকার। তো সেটা কোথাও সেই সময় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে যুব সমাজ, তারা বুঝতে পেরে তারা কী করেছিল, বিভিন্ন সভা সমিতির মাধ্যমে ভারতবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিল, বা ভারতবাসীকে সংঘবদ্ধ করার চেষ্টা করেছিল। সেই সংঘবদ্ধ করার প্রচেষ্টায় জন্যই এটার কোথাও জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ নাম দিয়েছে। যে কোথাও দেশকে বাঁচানোর জন্য কোথাও একটা ঐক্যবদ্ধ করার মনোভাব তাদের মধ্যে যে জেগে উঠেছে, বা সংঘবদ্ধ করার যে মনোভাব জেগে উঠেছে, তাই এর চ্যাপ্টারের নাম জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। ঠিক আছে, আমরা যে একে একে যে সভাগুলো আছে আমরা দেখে নেব। প্রথমেই এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। যদি আমরা দেখি
1815 খ্রিস্টাব্দেই কিন্তু আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত করেছিল, যদিও ওটা ধর্মীয় সভা। হ্যাঁ, তাই ওটাকে আমরা ওটা আলোচনা করব না এখন। এখন যেটা টপিক ওয়াইজ আলোচনা আছে সেদিকেই আমরা আলোচনা করব। প্রথম বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা প্রথম রাজনৈতিক সভা। রাজা রামমোহন রায় প্রথম তার সভা উদ্ভাবন করলেও যেহেতু এটা রাজনৈতিক বিষয়ে আলোচনার জন্য এই সভা প্রতিষ্ঠিত ছিল, তাই এটাকে আমরা প্রথম রাজনৈতিক সভা হিসেবে বিবেচিত করতে পারি, বা এমনকি ঐতিহাসিক যোগেশচন্দ্র বাবর এটাকে প্রথম রাজনৈতিক সভা হিসেবে বিবেচিত করেছে। তাহলে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা নামটা কেন বঙ্গভাষা প্রকাশিকা সভা আমরা একটু জেনে নেব। 1835 খ্রিস্টাব্দে টমাস ব্যাবিংটন মেগলে তার মেগলে মিনিট প্রস্তাব তিনি পেশ করেছিলেন। সেই প্রস্তাব কি ছিল? প্রস্তাবে ছিল যে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রদান করা হবে। তখন থেকেই ভারতীয়রা বা বিশেষ করে বাঙালিরা ভাবতে থাকলো যে বাংলা ভাষা কোথাও যদি পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে বা বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়, বাংলা ভাষা কোথাও বিলুপ্তির পথের দিকে এগিয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা তারা ভেবেছিল, বা এরকম সম্ভাবনা হতে পারে, বা এই বাংলা ভাষাটা কোথাও বিলুপ্তির পথে যেতে পারে। এই থেকেই তারা কি করলো না, একটা বাংলা ভাষাকে বাঁচানোর জন্য তারা একটা সভা প্রতিষ্ঠিত করলো, সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই সভার সভাপতি যে ছিলেন সে হচ্ছে গৌরীশঙ্কর তর্কবাগীশ। সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন। সভাপতি ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ এবং সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন। যদিও উদ্দেশ্যগুলো তোমাদের বইয়ে নেই, তবু অনেক সময় পরীক্ষাতে 2 নম্বরের উদ্দেশ্যগুলো দিয়ে দেয়, তাই আমরা একটু উদ্দেশ্যগুলো আলোচনা করে নেব। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম উদ্দেশ্য ছিল সরকারের সমালোচনা করা। সেই সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের প্রতি বিভিন্ন অপশাসন চালু করেছে, তো সেই অপশাসনগুলোর বিরোধিতা বা সমালোচনা করাই ছিল এই সভার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে, সেই উদ্দেশ্যটা বলার আগে আমি একটু বলে নিই। যদিও এটা বাংলা ভাষাকে বাঁচানোর জন্য এই সভা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই সদস্যগুলো যদি দেখি, সদস্য ঈশ্বর গুপ্ত, প্রসন্ন কুমার ঠাকুর, বিভিন্ন যে সদস্যগুলো ছিল, কিন্তু বেশিরভাগই জমিদার ছিল। তো আদতে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য এই সভা প্রতিষ্ঠিত হলেও পেছন দিক থেকে কিন্তু সেই তাদের জমিদারি স্বার্থকে রক্ষা করার জন্যই কিন্তু এই সভা প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, দ্বিতীয় উদ্দেশ্য ছিল হচ্ছে 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটা আইন করেছিল। সেটা হচ্ছে কি না, সেই সময় যে নিষ্কর জমিগুলো ছিল, সেই নিষ্কর জমিগুলোকে করারোপ করেছিলেন ব্রিটিশ সরকার। তো সেই করারোপ জমিকে কি করেছিল, সেই করারোপ জমি যখন করেছিল, জমিদারদের কোথাও স্বার্থ লঙ্ঘিত হয়েছে। তো তার বিরোধিতাই ছিল এই বঙ্গভাষা প্রকাশিকা সভার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তৃতীয় ছিল পাশ্চাত্য শিক্ষার প্রসার। যদিও এটা বাংলা ভাষাকে বাঁচানোর জন্য আন্দোলন, তবু এরা চেয়েছিল বাংলা ভাষাকেও যেমন ধরে রাখতে চেয়েছিল, তেমন পাশ্চাত্য শিক্ষার বিস্তার কিন্তু চেয়েছিল। এই এতগুলো উদ্দেশ্যকে সামনে রেখে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এরা এদের নিজেদের কার্যকলাপের মধ্যে দিয়ে এরা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা পরের সভাটা দেখবো, জমিদার সভা, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে। জমিদার সভা নামটা থেকে বুঝতে পারছি, আদতে বঙ্গভাষা প্রকাশিকা সভায় টান নিয়েছিল জমিদার সভা। জমিদার সভা একদম বেসিক যেটা, এরা নিজেদের স্বার্থ চরিতার্থ তো করতোই, আর এই জমিদার সভায় কোনো জমিদার সদস্য ছাড়া অন্য কোনো সদস্য থাকতো না। জমিদার সভার সভাপতি আমরা দেখে নেব। সভাপতি নামটা লিখছি না, আমি একদম নামটা লিখে দিচ্ছি, সভাপতি আর না লিখে রাধাকান্ত দেব।
আর সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। তো সভাপতি ছিলেন রাধাকান্ত দেব আর সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। জমিদার সভার কতগুলো উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্যই ছিল জমিদার সভার প্রথম উদ্দেশ্য ছিল বাংলা বিহার উড়িষ্যার জমিদারি স্বার্থ রক্ষা করা, এবং আরেকটা সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা জানি ওয়ারেন হেস্টিংস 5 সালা 1 সালা বন্দোবস্ত চালু করেছেন, সেগুলো কিন্তু জমিদারদের স্বার্থ কিন্তু কি চরিতার্থ হতো না। তারপরে লর্ড কর্নওয়ালিস যখন 1793 যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলো, সেই ক্ষেত্রে কি হলো, সেই জমিদাররা চিরস্থায়ীভাবে সেই জমিটা পেলো। তার ফলে কি হলো, তাদের স্বার্থ চরিতার্থ করতে কোথাও সুবিধা হলো। তো সেই বন্দোবস্তটাকে কিভাবে তারা আরো সেই বন্দোবস্তটাকে প্রসার ঘটানোর জন্য তারা কিন্তু এই জমিদার সভার উদ্দেশ্য হিসেবে সেই চিরস্থায়ী বন্দোবস্ত প্রসারকে সামনে রেখেছিল। তো আরেকটা উদ্দেশ্য ছিল, কোনো ব্রিটিশ যদি ভারতীয়দের প্রতি সহানুভূতিশীল হয়, তাদেরকে সমর্থন করা বা সহযোগিতা করা। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে এই জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরা কার্যকলাপের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে হিন্দু মেলা। হিন্দু মেলা আমি প্রথমে একটু তথ্যগুলো দিয়ে দিই, তাহলে সুবিধা হয়। হিন্দু মেলা প্রতিষ্ঠিত করেছিল নবগোপাল মিত্র। প্রথমে নাম হয়েছিল চৈত্র মেলা। চৈত্রের সংক্রান্তিতে এই মেলা হতো, তাই এর নাম চৈত্র মেলা ছিল। তারপরে জাতীয় মেলা হলো, তারপরে হিন্দু মেলা নামে পরিচিত হলো। এই চৈত্র মেলা বা জাতীয় মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠিত করেছিল নবগোপাল মিত্র। কিন্তু এই প্রতিষ্ঠা করতে যার অনুপ্রাণিত হয়েছিলেন এই নবগোপাল মিত্র, তিনি হচ্ছে রাজনারায়ণ বসু। রাজনারায়ণ বসু এই নবগোপাল মিত্রকে এই হিন্দু মেলা প্রতিষ্ঠিত করতে অনুপ্রেরণা জুগিয়েছে। যদি আমরা দেখি, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। এই হিন্দু মেলার কতগুলো উদ্দেশ্য ছিল সেগুলো আমরা একে একে জেনে নেব। হিন্দু মেলার প্রথম উদ্দেশ্যই ছিল কি করা না, দেশীয় ভাষার চর্চা বা দেশীয় ভাষার বিকাশ ঘটানো। দ্বিতীয় উদ্দেশ্য ছিল দেশীয় শিল্পের বিকাশ ঘটানো। এই চৈত্র সংক্রান্তিতে ওই দেশীয় বিভিন্ন শিল্প, মানে হাতে বোনা আসন, হাতে বোনা বিভিন্ন ঠেকা, বিভিন্ন কিছু হাতের কাজ, সেগুলো এই মেলা বিক্রি হতো। কারণ কি, ওই যে ব্রিটিশদের বিভিন্ন সেই সময় যে শিল্প এখানে আমাদের ভারতের বাজারে বিক্রি হতো, এখানে নবগোপাল মিত্র চেয়েছিল যে আমরাও আমাদের চাহিদাটা আমরা নিজেরাই পূরণ করতে পারি। এরকম একটা প্রচেষ্টার জন্যই তিনি কিন্তু এই দেশীয় শিল্পের বিক্রি ওই হিন্দু মেলায় করেছিলেন, বা সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি কিন্তু এই হিন্দু মেলাটা পরিচালিত করেছেন। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন যুবকদের, তরতাজা বিভিন্ন তরুণ যুবকদের বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপে বিভিন্ন অনুপ্রেরণা যোগানো। সেই সময় কেন চেয়েছিলেন তারা ওই অনুপ্রেরণা যোগানোর কাজটা কেন করেছিলেন, যাতে সেই সব যে যুবক তারা বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই হিন্দু মেলার উদ্দেশ্যকে তিনি হিন্দু মেলার উদ্দেশ্য হিসেবে তিনি ব্যবহৃত করেছিলেন। তো এতগুলো উদ্দেশ্যকে সামনে রেখে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই হিন্দু মেলা এগিয়ে যাচ্ছে। শেষ যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভারত সভা। প্রতিষ্ঠিত হয়েছিল, আমি আগে লিখে নিই, 1876 খ্রিস্টাব্দে। এই ভারত সভা এতক্ষণ আমরা যেগুলো দেখলাম তার মধ্যে ভারত সভায় একমাত্র যেটা কি করেছিল না, ভারতবাসীকে ঐক্য করতে, একদম সকল জনগণকে ঐক্য করার একটা মনোভাব নিয়ে তৈরি হয়েছিল, তাই এর নাম হচ্ছে ভারত সভা। এই ভারত সভার প্রাণ পুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একদম যদি দেখি, সভাপতি ছিলেন কৃষ্ণ মোহন ব্যানার্জি, সম্পাদক ছিলেন আনন্দ মোহন বসু।
এই সুরেন্দ্রনাথ ব্যানার্জির উদ্যোগেই বা তারই প্রচেষ্টায় এই ভারত সভা কিন্তু গড়ে উঠেছিল। তিনি চেয়েছিলেন এই ভারত সভার মধ্যে দিয়ে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে একটা ছাতার তলায় আনা এবং ব্রিটিশ বিরোধী বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করে। তো ভারত সভার কতগুলো উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য ছিল যে বিভিন্ন প্রদেশে একটা করে শাখা সংগঠন করে সেখানে বিভিন্ন জনগণকে ঐক্যবদ্ধ করা। দ্বিতীয় ছিল সেটা হচ্ছে বিভিন্ন জনগণকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জ্ঞান প্রদান করা। তৃতীয় হচ্ছে কি না এই সাধারণ জনগণকে শিক্ষিত করে তোলা। চতুর্থ হচ্ছে সেই সময় ব্রিটিশরা বিভিন্ন আইন তৈরি করত, সেই আইন যদি ভারত বিরোধী হয় বা ভারতের মেনে নিতে কোথাও যদি অসুবিধা হয় তার বিরোধিতা করা। তো এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে ভারত সভা গড়ে উঠেছিল এবং তারা কিন্তু এই ব্রিটিশ বিরোধী কার্যকলাপে কিন্তু এগিয়ে যাচ্ছে। তাদের আরেকটা আমি এখানে আলোচনা করবো ইলবার্ট বিল বিতর্ক, তারপরে আমরা বলবো ইলবার্ট বিলটা আমি আগে বলে নিই। ইলবার্ট বিল, এটা বিল মানে একটা আইন, আমরা জানি বিল আইনটা পরিণত হওয়ার আগে যে প্রস্তাব সেটা হচ্ছে বিল। লর্ড রিপন ভারতে এসেছিলেন এবং তিনি ভারতের বন্ধু ছিলেন। কেন বললাম ভারতের বন্ধু ছিলেন? তিনি আগে যে বিভিন্ন গভর্নর জেনারেলগুলো এসেছিলেন তারা চেয়েছিলেন ভারতকে পরাধীনতার অন্ধকারে ঠেলে দিতে, কিন্তু লর্ড রিপন চেয়েছিলেন ভারতকে কোথাও পরাধীনতার অন্ধকার থেকে টেনে এনে স্বাধীনতার আলোয়, মানে স্বাধীনতার আলোয় তিনি দেখাতে চেয়েছিলেন। পরাধীনতার যে অন্ধকার তা থেকে টেনে এনে তিনি কিন্তু স্বাধীনতার আলো দেখাতে চেয়েছিলেন এই লর্ড রিপন। তাই তিনি তার আইনসভার একজন সদস্য সিপি আনন্দ বোস তাকে দিয়ে একটা আইন পাস করান, সেটা হচ্ছে কি ভারতীয় বিচারকরাও কি করতে পারবে না ইংরেজদের বিচার করতে পারবে। সেই আইনটি পাস করার পরে সঙ্গে সঙ্গে কি হয়, ইংরেজ শ্বেতাঙ্গদের মধ্যে এই আলোড়ন লেগে যায়। তারা কখনোই এটা মেনে নিতে পারছে না যে একটা অসভ্য কালো জাতি, কালো চামড়ার জাতি আমাদের বিচার করবে। তাই তারা আন্দোলন করে, তার বিপক্ষে আবার ভারতীয়রাও আন্দোলন করে এই ইলবার্ট বিলের সপক্ষে। এবং কি আন্দোলন করে যে ভারতীয় বিচারকদেরও, মানে ভারতীয় বিচারকও রাখতে হবে এবং তারাও ইংরেজদের বিচার করতে পারবে। তো এই ভারত সভার একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল ইলবার্ট বিলের সপক্ষে আন্দোলন করা। আমি তাই বললাম যে এটা আমি বলছি এটার সাথে কি রিলেট আছে। তাই যেহেতু এটা ইলবার্ট বিল বিতর্ক কেন বলছি, যেহেতু ইংরেজরাও আন্দোলন করছে এই ইলবার্ট বিলের বিপক্ষে এবং ভারতেরা আন্দোলন করছে ইলবার্ট বিলের সপক্ষে, তাই এটা ইলবার্ট বিল বিতর্ক। তারপরে আমরা দেখতে পাই পরে যে কিছু কিছু ভারতীয়রাও ইংরেজদের কি বিচার করতে পারে। এরপর আমরা আলোচনা করব যে জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হলো। এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1883 খ্রিস্টাব্দে, আমি একটু বলে নিই, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি চেয়েছিলেন ভারত সভায় বিভিন্ন জনগণ ঐক্যবদ্ধ হতো, কিন্তু তেমন কোথাও ঐক্যবদ্ধ হতো। তাই তিনি চেয়েছিলেন এই ঐক্যবদ্ধ মঞ্চটাকে আরো শক্তিশালী করতে। তিনি চেয়েছিলেন আরো ঐক্যবদ্ধ মঞ্চটাকে শক্তিশালী করতে। তিনি তাই কলকাতার অ্যালবার্ট হলে 1883 খ্রিস্টাব্দে একটা সভার আয়োজন করেন। সেখানে বিভিন্ন যে প্রদেশের বিভিন্ন যে সভা সমিতিগুলো গড়ে উঠে শাখা, তার বিভিন্ন সদস্যরা আসে এবং সেই সভার সভাপতি ছিলেন রামচন্দ্র লাহিড়ী। তো সেই সভার ফলশ্রুতি হচ্ছে জাতীয় কংগ্রেস। এই জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে আমরা জানি এই জাতীয় কংগ্রেসের যে পতাকা বা জাতীয় কংগ্রেসের পতাকায় প্রতীক চিহ্ন হিসেবে হাত কিন্তু আছে, এখন আমরা জানি। তো সেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। কিভাবে প্রতিষ্ঠিত আমি বললাম। এবার এই জাতীয় কংগ্রেসের কিছু নীতি ছিল, সেই নীতিগুলো হচ্ছে যেখানে প্রতি বছর আলাদা আলাদা জায়গায় এই জাতীয় কংগ্রেসের অধিবেশন বসত। এই জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন আলাদা আলাদা জায়গায় বসত, কিন্তু যে অঞ্চলে অধিবেশন বসবে সেইখানে সভাপতি নির্বাচন করা যাবে, এটা ছিল প্রথম নীতি। দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো প্রস্তাবে বেশিরভাগ হিন্দু মুসলমানের সমর্থন না থাকে তাহলে সেই প্রস্তাব স্থগিত থাকবে, বুঝা গেল।
তো এই উদ্দেশ্য, এই নীতিগুলোকে সামনে রেখে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলেও এই জাতীয় কংগ্রেস যে সংগঠন এর কিছু দুর্বলতা ছিল। প্রথম যে দুর্বলতা সেটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এই জাতীয় কংগ্রেসের আওতায় আসতে পারেনি। যদিও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা বা সাধারণ মানুষকে সামনে নিয়ে আন্দোলন করার জন্যই এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলেও সাধারণ মানুষ কিন্তু এই জাতীয় কংগ্রেসের আওতায় আসতে পারেনি। বেশিরভাগ মানুষই, বেশিরভাগ যে সদস্য ছিল এই জাতীয় কংগ্রেসের, তারা সবাই ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন চাকরিজীবী এবং বাংলা প্রেসিডেন্সি এবং বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সির বিভিন্ন চাকরিজীবী, ব্যবসায়ী, জমিদাররাই ছিল এই জাতীয় কংগ্রেসের সদস্য। আর সাধারণ জনগণের যে স্বার্থ, তাদের যে দাবি দাওয়াকে সামনে রেখে কিন্তু এই জাতীয় কংগ্রেস কিন্তু জাতীয় কংগ্রেসের যে কার্যকলাপ কিন্তু পরিচালনা করে, তারা তাদের মতো করে পরিচালনা কিন্তু করেছে এই জাতীয় কংগ্রেসের সদস্য যারা ছিল। তো এইগুলো সামনে রেখে তারা এই সাংগঠনিক দুর্বলতাগুলো কিন্তু কষ্ট হচ্ছিল। এবং আরো কিছু যে তাদের লক্ষ্য ছিল ব্রিটিশ বিরোধী, কিন্তু তাদের লক্ষ্য ছিল না বা ব্রিটিশ বিরোধিতা করা। তারা আবেদন নিবেদন নীতির মাধ্যমে কিন্তু এই ব্রিটিশদের কাছ থেকে প্রথম দিকে বিভিন্ন নিজেদের দাবি দেওয়া কিন্তু চেয়ে নিত। এবং এমনকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, তিনিও বলেছিলেন কি না, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এই জাতীয় কংগ্রেস কখনোই ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্র মঞ্চ নয়। এ থেকেই বোঝা যায় যে তারা কি এই ব্রিটিশ সরকারকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করত। তারা হয়তো ব্রিটিশ বিরোধিতা করতে চায়নি, তারা ব্রিটিশদের কাছ থেকে নিজেদের দাবি দেওয়া চেয়ে নিতে চেয়েছে। প্রথম দিকে এরকম হলেও পরবর্তীকালে আমরা দেখতে পাবো দুটো আদর্শে বিভক্ত হয়ে যায় জাতীয় কংগ্রেস, চরমপন্থী নরমপন্থী। তাই প্রথম দিকে এই দুর্বলতাগুলো থাকলেও তারপরে আমরা দেখতে পাবো পরবর্তীকালে দেখতে পাবো বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলন, বিদ্রোহ এবং স্বাধীনতা আন্দোলনে এই জাতীয় কংগ্রেসের ভূমিকা সত্যি অনস্বীকার্য। এবং এতগুলো সংগঠনের মধ্যে প্রথম এই জাতীয় কংগ্রেসই ছিল অদ্বিতীয়, প্রথম এবং অদ্বিতীয় ছিল এই জাতীয় কংগ্রেস। ঠিক আছে, আজকে আলোচনা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।